সে ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ রাহাত দেখতে পেল সেই বটগাছের নিচে নদীর পাড়ে একটি পুরনো নৌকা বাঁধা ছিল। রাহাত দেখল সেই নৌকাতে একজন তান্ত্রিক বসে আছে। তার গায়ে কালো আলখাল্লা আর তার হাতে একটি নরমুণ্ড। তান্ত্রিকটি হাসছে, আর তার হাসিটা এতটাই বীভৎস যে রাহাতের শরীর ভয়ে কেঁপে উঠল। সেই ছায়াগুলো একে একে নৌকায় উঠতে লাগলো। তাদের মধ্যে থেকে এক নারী মূর্তি বেরিয়ে এলো। সে ছিল সেই নারী যাকে তারা শ্মশানে দেখেছিল। সে রাহাতের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিল। রাহাত আবার চিৎকার করতে চাইল। সে দেখল নৌকাটা চলতে শুরু করেছে, আর সেই ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে রাহাত দেখল তার পাশে রাজীব আর আলিমও দাঁড়িয়ে আছে। তাদের মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেছে। হঠাৎ করেই এক ঝটকা লাগলো, আর রাহাত ঘুম থেকে উঠে বসল। সে দেখল তার শরীর ঘামে ভিজে গেছে। সে দ্রুত রাজীব আর আলিমের দিকে তাকালো। তারা দুজনেই ঘুমিয়ে আছে। তাহলে কি সে স্বপ্ন দেখছিল? পরের দিন দুপুরে যখন তোরাও কি? রাহাত জিজ্ঞেস করল। হ্যাঁ, রাজীব বলল, আমরা একই স্বপ্ন দেখেছি। কাল রাতের দেখা স্বপ্নটা সবার মনেই এক গভীর ছাপ ফেলেছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিল যা ঘটেছে তা কেবলই একটি দুঃস্বপ্ন নয়, এর মধ্যে এক গভীর রহস্য লুকিয়ে আছে। চল আজ ওই পোড়া বাড়িতে যাই, রাহাত বলল। তার গলায় ছিল এক দৃঢ়তা। দিনের আলোতে সব দেখে আসি। রাজীব এবং আলিম প্রথমে ইতস্তত করল, কিন্তু রাহাত যখন বলল আমরা যদি এর রহস্য না বুঝি তাহলে হয়তো এই ভয় আমাদের সারা জীবন তাড়া করবে, তখন তারা রাজি হল। তারা তিনজন দুপুরের খাবার খেয়ে সেই পোড়া বাড়ির দিকে রওনা দিল। নদীর ঘাট দিয়ে তারা নৌকা করে অন্য পারে গেল। গতকাল রাতে যে জায়গাটা ভয়ের এক প্রতীক ছিল, দিনের বেলায় তা কেবলই একটি পুরনো ভাঙা বাড়ি মনে হচ্ছিল। চারপাশের গাছপালা, সূর্যের আলো আর পাখির ডাক যেন সব রহস্যকে ম্লান করে দিয়েছে। তারা সাবধানে পোড়া বাড়ির ভিতরে প্রবেশ করল। ভিতরে সবকিছু ছাই আর ভাঙা ইটে ভরা। দেয়ালগুলো কালো হয়ে গেছে, আর ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। পোড়া গন্ধ এখনো বাতাসে লেগে আছে। রাহাত দেখল ভিতরে কিছু পুরনো বই আর তন্ত্র সাধনার কিছু জিনিসপত্র পড়ে আছে, যা তার দাদুর মুখে শোনা গল্পের সঙ্গে মিলে যায়। দেখ, এই পোড়া বাড়িতে এখনো তার চিহ্নগুলো রয়ে গেছে, আলিম ভয়ে ভয়ে বলল। রাজীব একটি পুরনো বই হাতে নিয়ে দেখল। বইয়ের পাতাগুলো পুড়ে গেছে, কিন্তু তার উপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। এখানে অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা জানি না, রাজীব বলল। তারা পোড়া বাড়িটা ঘুরে দেখল, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পেল না। এক সময় তাদের মনে হলো এই বাড়িতে আর কিছু নেই। তারা বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে তারা বটগাছটির দিকে তাকালো। বটগাছটির নিচে একটি পুরনো বেদি দেখা যাচ্ছিল, যেখানে মনে হয় কোনো বলি দেওয়া হতো। তারা আর কোনো কথা না বলে আবার নৌকা করে বাড়ি ফিরে এলো। তাদের মনটা তখন শান্ত হলেও দুপুরের দিকে বাড়ি ফিরে আসার পর রাহাত, রাজীব আর আলিম বেশ চুপচাপ ছিল। তাদের মনটা তখনও পোড়া বাড়ির রহস্য নিয়ে ভাবছিল। রাতে খাওয়া শেষে তারা রাজীবের মায়ের কাছে গেল। রাজীবের মা তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজ সবাই এমন চুপচাপ কেন? তখন রাহাত একে একে সব কথা খুলে বলল। তাদের নৌকা করে আসার পথে কি ঘটেছিল, শ্মশানের সেই ভৌতিক নারী আর ব্রিজের উপরকার কঙ্কাল, এবং দিনের বেলায় মাঝির মুখে শোনা পোড়া বাড়ির তান্ত্রিকের গল্প। সবকিছুই সে বিস্তারিতভাবে বলল। সব কথা শুনে রাজীবের মায়ের মুখটা ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তোমরা এই পোড়া বাড়ির রহস্য নিয়ে আগ্রহ দেখাবে, কিন্তু এর পেছনের গল্পটা আরো ভয়ঙ্কর। রাজীবের মা বলতে শুরু করলেন, লোকমুখে শুনতাম বহু বছর আগে প্রতি অমাবস্যার রাতে এক ভয়ঙ্কর তান্ত্রিক ছদ্মবেশে ওই ঘাটে মাঝি সেজে বসে থাকত। সে তার নৌকা নিয়ে গ্রামের মানুষকে পার করত। যারা তার ফাঁদে পড়ত তাদের আর কখনো খুঁজে পাওয়া যেত না। তান্ত্রিক তাদের ওই পোড়া বাড়িতে নিয়ে বলি দিত। অনেকে বলতো যে শুধু যুবক যুবতীদের বলি দেওয়া হতো, তিনি যোগ করলেন। আবার কেউ বলতো ওখানে সকল শ্রেণীর মানুষদের ধরে আনা হতো। সব বলি দেওয়া মানুষগুলো ছিল ভিন্ন ভিন্ন ধরনের, কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ মহিলা, কেউ পুরুষ। তাদের আত্মাগুলো তান্ত্রিক তার সাধনার জন্য ব্যবহার করত। রাজীবের মায়ের কথা শুনে রাহাত
রাজীব আর আলিমের মনে পুরো বিষয়টি যেন পরিষ্কার হয়ে গেল। তারা বুঝতে পারল, সেই কঙ্কাল আর শ্মশান ঘাটের সেই ভৌতিক নারী, তারা উভয়েই ছিল সেই তান্ত্রিকের বলি। সেই অসংখ্য ছায়াগুলোও ছিল বলি হওয়া মানুষগুলোর আত্মা। তারা তান্ত্রিকের ফাঁদে পড়েছিল, ঠিক যেমনটি তাদেরও পড়ার কথা ছিল। এখন তাদের কাছে সবকিছু স্পষ্ট। কেন সেই কঙ্কাল বলেছিল, তোমরা ঠিক জায়গাতেই এসেছ, আর কেন সেই নারী মূর্তি তাদের পিছু নিয়েছিল। তারা সবাই ছিল সেই অভিশপ্ত তান্ত্রিকের শিকার। রাতের নৌকাটি ছিল সেই ফাঁদ। যা তাদের মনে এখন শুধু একটাই প্রশ্ন, তারা কি সত্যিই নিরাপদ, নাকি সেই অশুভ শক্তি আবারও ফিরে আসবে? চলবে ভূতরে নৌকা। ভয়ঙ্কর গল্পটির সকল পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।